আসসালামু আলাইকুম, আমি শরীফুদ্দিন রনি আপনাদের সবাইকে প্যারাডক্স ম্যাথে স্বাগতম জানাচ্ছি। বিগত ক্লাসটিতে আমরা উচ্চতর গণিতের অ্যাপোলিনিয়াসের পর্ব 1, যেটিতে আমরা উপপাদ্য 1, 2, 3, 4 বিশেষ করে 3 এবং 4 একেবারে প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি। 1 এবং 2 ছিল পিথাগোরাস এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো আজকে এরপর থেকে এই ক্লাসটা শুরু হচ্ছে। তো দেখেন, উপপাদ্য 3 এবং 4 এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে কি, যে যদি আমার 1 নাম্বার সিদ্ধান্ত দেখেন, মানে ক বলতে 1 নাম্বার সিদ্ধান্তটা বলতেছি। আচ্ছা, উপপাদ্য 1 থেকে যেটা আসছে আমি 1 দিয়ে লিখতেছি, ঠিক আছে। উপপাদ্য 1 থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি কি, যে যদি কোণ ABC সমকোণ হয়, তবে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আপনার কোণ B হচ্ছে সমকোণ A এবং C। তাহলে এটা থেকে আমরা সিদ্ধান্তটা কি নিতে পারি, AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে A থেকে C এর দিকে আসলাম, C থেকে B এর দিকে যেতে হবে, B থেকে A এর দিকে যেতে হবে। এটা ভেক্টরের মধ্যে দরকার হয়, এখানে স্কেলার আসে এটা, ঠিক আছে। মানে কি, জাস্ট আমার মানটা হলে হয়। এখানে দেখেন AB রেখার দৈর্ঘ্য যা B এর রেখার দৈর্ঘ্য তাই, ঠিক আছে। এটা একটা স্কেলার রাশি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ঠিক আছে। এখানে ভেক্টর রাশি হিসাব করে লাভ নাই, যে কি স্যার দিক হিসাব করবেন এই জায়গাতে, এটা একটু পরে আরো ভালো বুঝবেন। তো দেখেন, এবং 3 নাম্বার উপপাদ্য যেটা ছিল স্থূলকোণী ত্রিভুজের যে উপপাদ্য ছিল, যদি কোণ ABC স্থূল কোণ হয়, ঠিক আছে। যদি ABC স্থূল কোণ হয়, ঠিক আছে, তবে দেখেন এখান থেকে এখন যে আমি বলতে যাচ্ছি আপনাকে, ABC, তাহলে এই AC স্কয়ারের যে মানটা আসবে, AC স্কয়ার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল অবশ্যই AB স্কয়ার প্লাস BC স্কয়ার থেকে বড় হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে মানে উপপাদ্য 3 থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি স্থূলকোণী ত্রিভুজের যেই উপপাদ্যটা ছিল আমার। এবার দেখেন 4 নাম্বার যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল, 2 আমি লিখি নাই, ঠিক আছে। আপনাদের উপপাদ্যের সিরিয়ালটা আমি দিচ্ছি আপনাকে। এবং 4 নাম্বার উপপাদ্য থেকে আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন যে যদি কোণ ABC, B কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে তবে দেখেন এখান থেকে এই সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আপনি বললেন এই বি কোণটাকে যদি আপনি সূক্ষ্মকোণ ধরে নেন, আর এটা হচ্ছে A, তাহলে AC স্কয়ার লেস দেন AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখেন আপনারা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্যই তো এই হায়ার ম্যাথ বইটা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন স্থানাঙ্ক জ্যামিতিতে আপনাদেরকে কখনো এই ত্রিভুজের আকৃতিটা বের করার জন্য, মানে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ সেটা বের করতে দেয়, আপনারা এই শর্তগুলো দিয়ে বের করে নিতে পারেন। মানে দূরত্ব বের করার পরে এই শর্তগুলোকে দিয়ে আপনি চেক দিয়ে নিতে পারেন যে কি, যে এটা আসলে কোন ধরনের ত্রিভুজ। সেই জন্য এটা দেখানো, এবং এমসিকিউর বহুপদীতেও এই প্রশ্নটা আসে খুব বেশি পরিমাণে। তো এবার আসেন আমরা সরাসরি চলে যাই অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মধ্যে চলে যাই। অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা বেসিক্যালি হচ্ছে বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক, বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক, ত্রিভুজে যে বাহুগুলো আছে আর এর মধ্যমার সাথে কি ধরনের সম্পর্ক হয়, অ্যাপোলিনিয়াস আমাদেরকে সেই জিনিসটাই দেখিয়েছেন, ঠিক আছে।
তো আসেন আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অ্যাপোলিনিয়াসের উপপাদ্য আপনাদের দেখেন লক্ষ্য করে অ্যাপোলিনিয়াসের যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে কি ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর দেখেন ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর ভালোভাবে প্রশ্নটার দিকে লক্ষ্য করবেন ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর এ বি আচ্ছা আমি এটাকে আরেকটু টেকনিক্যালি আঁকি ঠিক আছে এ বি এবং সি যে কোনো ত্রিভুজ এই ত্রিভুজটা যেই কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দেখেন অঙ্কিত দুই বাহুর উপর এ বি আপনার সুবিধার্থে ঠিক আছে আমি এখন বিসি রেখাটার উপরে মধ্যমা আঁকবো আপনার যদি মনে হয় যে কি যে আপনি এসি রেখার উপরে মধ্যমা অঙ্কন করে এটাকে প্রমাণ করবেন আপনি পারবেন সেটাকে করার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন কথাটা ঠিক আছে যে আপনার যেটাতে ইচ্ছা হয় যে স্যার আমার ইচ্ছা হয়েছে কি যে আমি এখান থেকে বিসি রেখার উপরে ঠিক আছে যে কি করলাম এর একটা মধ্যমা নির্ণয় করলাম আমি এখান থেকে ঠিক আছে এটা আমার ইচ্ছা আপনার ইচ্ছা হয়েছে আপনি এসি রেখার উপরে একটি মধ্যমা অঙ্কন করে এটিকে প্রমাণ করেন কোনো ব্যাপার না এটা প্রমাণ করা ঠিক আছে আপনি জাস্ট বেসিক কনসেপ্টটার দিকে মনোযোগী হন ঠিক আছে তো দেখেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তাহলে আমি এখান থেকে অবশ্যই লিখতে পারি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সরি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল ঠিক আছে তো এখন দেখেন যে এখান থেকে আমাকে যে জিনিসটা বলতে যাচ্ছে কি যে এর সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা তৃতীয় বাহুর অর্ধেক আচ্ছা তৃতীয় বাহুর অর্ধেকটা যদি আমরা এখান থেকে এইভাবে অঙ্কন করে নেই ঠিক আছে তৃতীয় বাহুর অর্ধেকের উপরে তো এখন দেখেন এটাকে যদি আপনি ডি বিন্দু দেন তাহলে বিডি হতে পারে সিডি হতে পারে বিডি হতে পারে সিডি হতে পারে তাহলে এর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কয়ার এবং যে মধ্যমা আছে ওই মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এডি স্কয়ার ঠিক আছে এর এই দুইটার সমষ্টির দ্বিগুণ এটার ক্ষেত্রফল ঠিক আছে এই প্রশ্নটা আপনাদের এইভাবেই বলা আছে তো দেখেন বইতে আপনাদেরকে চিত্রটা যেভাবে দেয়া থাকুক ঠিক আছে আমি একটা চিত্রের উপর কাজ করছি আপনাদের জন্য একটা চিত্রের উপরে লক্ষ্য করে দেখবেন জিনিসটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো আপনারা আপনাদের মতো করে এখানে বর্ণনা লিখবেন ঠিক আছে যে কি ত্রিভুজ এবিসি এর ঠিক আছে এবি এবং এসি বাহু দুই বাহুর দুইটি বাহু এবং এর তৃতীয় বাহু হচ্ছে বিসি বিসি এর মধ্যমা হচ্ছে কি এডি বিসি এর মধ্যমা হচ্ছে কে এডি তাহলে দেখেন এই মধ্যমার উপরে এই মধ্যমা এবং এর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি আসবে বিডি স্কয়ার এবং এডি স্কয়ার ঠিক আছে বিডি স্কয়ার এবং এডি স্কয়ার বিশেষ নির্বাচনটা আপনারা এইভাবে লিখতে পারেন এখন প্রমাণের সুবিধার্থে স্যার একটু লক্ষ্য করে দেখেন এই যে এই জিনিসটা আপনার কাছে 100% এটা একটা স্থূলকোণ পড়ছে 100% এটা একটা স্থূলকোণ এবং এই পাশের যে কোণটা আছে সেটা অবশ্যই সূক্ষ্মকোণ তাহলে দেখেন এখান থেকে যে আমরা উপপাদ্য 3 এবং 4 করে এসেছি একটা স্থূলকোণী ত্রিভুজের আর একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের কিন্তু এখন দুইটা ত্রিভুজেরই আমার কিসের প্রয়োজন লম্ব অভিক্ষেপের প্রয়োজন লম্ব অভিক্ষেপ ব্যতীত কি সম্ভব আপনার পক্ষে উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 এটাকে অ্যাপ্লাই করা কখনোই সম্ভব নয় লম্ব অভিক্ষেপটা আরেক দিক থেকে বলতে পারেন একটা ছায়া বলতে পারেন কেমন ছায়া একটু দেখেন আবার আরেকটু বিষয়টা আমি একটু বলে দিচ্ছি কেমন ছায়া এই যে ধরেন এখান থেকে এইভাবে একটা রেখা আছে এর যেই শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকবেন শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকবেন এবং এর যে পাদবিন্দু আছে এই পাদবিন্দু থেকে একটি রেখাংশ অঙ্কন করেন আপনি ঠিক আছে তাহলে এর এই যে দেখেন এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু ঠিক আছে শীর্ষবিন্দু কিন্তু এখন শীর্ষবিন্দুটা পড়েছে কোন জায়গাতে এই জায়গায় পড়েছে তাহলে এই দুইটার সমন্বয়ে গঠিত যে ছায়াটা তৈরি হচ্ছে এই চিত্রটার ছায়াটা হচ্ছে এটা এই ছায়াটাই হচ্ছে কি লম্ব অভিক্ষেপ এটা এবার যে পাশ থেকে আপনি অঙ্কন করেন সেই পাশ থেকেই হবে এটা
তো তাহলে দেখেন এখান থেকে আমার কিসের প্রয়োজন, লম্বের প্রয়োজন। তাই আমি কি করলাম, অঙ্কনের মধ্যে আপনারা অবশ্যই বিবরণ লিখবেন, অঙ্কনের মধ্যে অবশ্যই বিবরণ লিখবেন। ই এ ই, ঠিক আছে, বিসি রেখার উপর এ ই লম্ব অঙ্কন করে নিই, বিসি রেখার উপরে এ ই লম্ব অঙ্কন করে নেই, ঠিক আছে, বিসি রেখার উপরে এ ই লম্ব অঙ্কন করে নিই। তো দেখেন এখন আমরা আমাদের মূল কাজ হচ্ছে প্রমাণটা, ঠিক আছে, বিশেষ নির্বাচনটা বোঝা যায়। এই প্রশ্নটা আপনারা বুঝতে পারলে অবশ্যই আমার এই জিনিসটা আমার মনে হয় আপনাদের কাছে খুব সহজ হয়ে যায়, যে এই জিনিসটা যদি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। আমি আবারও বলতেছি, অ্যাপোলিনাসের উপপাদ্যের প্রশ্নটার দিকে বারবার ফোকাস করেন, যে যেই কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এর তৃতীয় বাহুর অর্ধেকের উপর, তৃতীয় বাহুর অর্ধেক ছিল বিডি, বিডি স্কয়ার, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কয়ার, এবং এর যে মধ্যমা ছিল ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এডি স্কয়ার, এর সমষ্টির দ্বিগুণ, তাহলে দ্বিগুণ 2 ইনটু 2, ঠিক আছে। তো তাহলে দেখেন প্রমাণে আসেন। প্রমাণ আপনারা অবশ্যই বিশেষ নির্বাচন, অঙ্কন, বিশেষ নির্বাচন এবং অঙ্কন এই দুইটা জিনিস একটু লিখে নেবেন এখান থেকে। এ বি সি ত্রিভুজের মানে ওই প্রশ্ন অনুযায়ী এটাকে লেখার চেষ্টা করবেন, আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হন খুব ভালোভাবে। তাহলে দেখেন ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডিএ, কোণ ডি, কোণ ডি স্থূলকোণ, কোণ ডি স্থূলকোণ, ঠিক আছে। এবং দেখেন স্থূলকোণের জন্য অবশ্যই আমরা কি করি, এ ই লম্ব টানি এডি রেখার লম্ব অভিক্ষেপের জন্য, এডি রেখার লম্ব অভিক্ষেপের জন্য। তাহলে এডি রেখার লম্ব অভিক্ষেপ 100% এই পাশ থেকে আসছেন, এই ইডি অথবা ডিই হচ্ছে কি আপনার লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এই লম্ব অভিক্ষেপটা আপনাকে উল্লেখিত করতে হবে, স্থূলকোণ, ঠিক আছে। এবং লক্ষ্য করে দেখেন এখান থেকে আমার এই যে এই উপপাদ্যটার মধ্যে যখন আমি অ্যাপ্লাই করব যখন, তখন সিডি আসবে এখান থেকে। এই সিডি ইকুয়াল কি আছে, বিডি আছে এখানে, সিডি ইকুয়াল কি আছে। এবং দেখেন যে কি যে উভয় ত্রিভুজের মধ্যে, আচ্ছা এই কথাটা আমি পরে লিখছি আপনাদের জন্য। এবং দেখেন এখন এই এই মানে এখান থেকে বলবেন যে কি যে এডি এর লম্ব অভিক্ষেপ, এডি এর লম্ব অভিক্ষেপ ইডি অথবা ডিই, বললাম তো এটা হচ্ছে কি যে জাস্ট মান, এটার কোনো দিক নাই, এটার কোনো দিক নাই, লম্ব অভিক্ষেপ। তাহলে কি হবে, লম্ব অভিক্ষেপ ডিই, ডিই। তাহলে উপপাদ্য 3 অনুসারে স্থূলকোণী ত্রিভুজটা ছিল কত নম্বর উপপাদ্য আপনার, 3। তাহলে উপপাদ্য 3 অনুসারে উপপাদ্য 3 অনুসারে, ঠিক আছে। উপপাদ্য 3 অনুসারে আপনি অবশ্যই বলতে পারেন স্থূলকোণের বিপরীত পাশে, স্থূলকোণের বিপরীত পাশে কি আছে, এসি আছে আপনার, তাহলে এসি স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কি আসবে এখান থেকে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এডি স্কয়ার এবং হচ্ছে সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার প্লাস, তাহলে দেখেন এখান থেকে এখন কি হয় 2। তাহলে দেখেন ওই যে আপনার তৃতীয় বাহু যেটা ছিল, ওই তৃতীয় বাহু এবং এর অন্তর্গত লম্ব অভিক্ষেপের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখান থেকে কি আসতেছে, এটা 2 ডিসি ইন্টু ডিই, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আবার এবার দেখেন ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি এর মধ্যে, ঠিক আছে, আমরা যদি কোণ ডিটাকে যদি ধরে নেই, এই কোণ ডিটাকে যদি সূক্ষ্মকোণ ধরে নেই, তাহলে দেখেন এ কোণ ডি সূক্ষ্মকোণ, কোণ ডি হচ্ছে সূক্ষ্মকোণ।
তাহলে কোণ ডি যদি সূক্ষ্মকোণ হয় এবং এবং দেখেন এই আমরা এখন লম্ব অভিক্ষেপ, এই যে দেখেন এটা আছে লম্ব অভিক্ষেপ, তাহলে লম্ব অভিক্ষেপটা কোন রেখাটার অঙ্কন করতে পারি আমি, যেহেতু এই রেখাটা বলে রাখছে এ বি রেখাটা বলতে পারি, তাহলে বিই বিই যদি দেই এখান থেকে বি দেব, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখান থেকে কোণ ডি সূক্ষ্মকোণ, কোণ ডি সূক্ষ্মকোণ, এবং দেখেন এখান থেকে সেম এই কথাটা আমি বলতে পারি এডি, আসলে এখানে দরকার হচ্ছে আমার এডি, ওই প্রয়োজন অনুযায়ী আপনি লম্ব অভিক্ষেপটাকে নিতে পারেন। তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ, এডি এর লম্ব অভিক্ষেপ অবশ্যই কি ডিই। 1 নং সমীকরণটা আমি একটু লিখে রাখছি এদিকে আপনাদের সুবিধার জন্য, এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2dc ইন্টু ডিই। তাহলে এখন উপপাদ্য 4 অনুসারে আপনার কি অনুসারে উপপাদ্য তাহলে দেখেন উপপাদ্য 4 অনুসারে আপনি অবশ্যই বলতে পারেন এবি স্কয়ার ইকুয়াল অপর দুই বাহু, ঠিক আছে, অপর দুই বাহু কি আছে বিডি এবং আছে কি এডি, তাহলে বিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার মাইনাস 2 বিডি ইন্টু ডিই, 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখেন এই সমীকরণটা দাঁড় করালাম, আমার যে প্রমাণটা করতে হবে এবি স্কয়ার এবং এসি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা সমীকরণকে, এটা উপপাদ্য 4 অনুসারে আসছে, এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা একটু প্লাস করে দেখি কি অবস্থা হয়। তবে প্লাস করার আগে আমরা এখানে বলতে পারি যে উভয় ত্রিভুজে অবশ্যই কি আছে দেখেন তো, বিডি ইকুয়াল সিডি আছে, ঠিক আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন এখন, তো এখান থেকে এখন আমরা একটু যাই, কি আসে আপনার, আমার ফার্স্টে আছে কি এ বি স্কয়ার 2 নং প্লাস 1 নং করে, ঠিক আছে, 2 প্লাস 1 করে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল, তাহলে আপনার এডি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ফার্স্টে লিখেছি, তাহলে বিডি স্কয়ার, যেভাবে লিখেছি ধারাবাহিকভাবে লিখি, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিডি ইন্টু ডিই প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2 ডিসি আর সিডি কিন্তু একই কথা, ইন্টু ডিই ইকুয়াল, দেখেন এখান থেকে কি হয়, আমি এখান থেকে যে কথাটা বলে রেখেছিলাম আপনারা এগুলো লিখে নেবেন, বিডি ইকুয়াল সিডি বলা আছে, যেহেতু এখানে ডিসি অথবা সিডি যাই লেখেন এটাই কিন্তু রাইট,
তাহলে এটা আর এটা কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, লক্ষ্য করে দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আমি কেটে দিতে পারছি, এই বিডি ইকুয়াল সিডি যদি হয়ে থাকে আমার। তাহলে সেম ভাবে দেখেন, যেহেতু এখানে বিডি স্কোয়ার আমি প্রমাণ করব, তাহলে সিডিটাকে বিডি স্কোয়ারে আমি চেঞ্জ করে নিতে পারি। তাহলে কি থাকে এখান থেকে দেখেন, এই এডি স্কোয়ার কি আছে, 2 এডি স্কোয়ার প্লাস 2 বিডি আছে আর সিডি আছে। স্যার দেখেন বিডি ইকুয়াল সিডি, তাহলে অবশ্যই সিডি কে আমরা বিডি বলতে পারি অথবা বিডি কে সিডি বলতে পারি, যেটা প্রমাণ করতে যাচ্ছি সেই অনুযায়ী লিখি 2 বিডি স্কোয়ার ইকুয়াল 2 যদি কমন নেই আমি, তাহলে কি থাকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, প্রমাণিত। তবে এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ঠিক আছে, এটা উপপাদ্যের প্রশ্নের মধ্যে আপনাদের দেখা যায় এই জিনিসটা আসতে। ঠিক আছে, তো আমি ওই জিনিসটাকেও একটু এই ভিডিওটাতে আলোচনা করতেছি, তাই হয়তো ক্লাসের মানে টাইম ডিউরেশন যেটা আছে সেটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, তো সেটার জন্য প্লিজ একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। এখন দেখেন সেম ভাবে এখন আমি ত্রিভুজের মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক আপনাদেরকে নির্ণয় করে দেখাতে চাই আমি। ঠিক আছে, আপনাদেরকে নির্ণয় করে দেখাতে চাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা দেখেন, যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ এবিসি দেখেন, আপনি এখান থেকে এখন যে নামকরণটা করতে পারেন, সাপোজ এই বিসি বাহুর নাম দিলেন এ, এসি বাহুর নাম দিলেন বি, এবি বাহুর নাম দিলেন সি, সাপোজ। ঠিক আছে, তো এখন এখান থেকে যেহেতু আমি মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক দেখাতে চাচ্ছি, তাহলে এই যে দেখেন এখান থেকে একটা মধ্যমা অঙ্কন করেন, ঠিক আছে, আর এই জায়গা থেকে একটা মধ্যমা অঙ্কন করেন এবং এই জায়গা থেকে একটা মধ্যমা অঙ্কন করেন, তাহলে দেখেন এটা যদি এডি হয়, আর এটা যদি ই হয়, আর এটা যদি এফ হয়, তাহলে এই মধ্যমাগুলোরও আমি কি করতে পারি, নামকরণ করতে পারি পৃথকভাবে। এটা যেহেতু ডি বিন্দু আছে, এই মধ্যমার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। ঠিক আছে, তাহলে দেখেন অ্যাপোলিনিয়াসের যে উপপাদ্যটা ছিল সেই অনুযায়ী একটু লক্ষ্য করে দেখেন, এই চিত্রটার মধ্যে অ্যাপোলিনিয়াসের যে উপপাদ্য ছিল, আমি এখান থেকে অবশ্যই বলতে পারি যে এ বি ইকুয়াল সি, বিসি ইকুয়াল এ এবং এসি ইকুয়াল বি। তো এছাড়াও আমার যে পয়েন্টগুলো ছিল, মধ্যবিন্দুর যে নামগুলো ছিল বা মধ্যমাগুলোর যে নাম ছিল, এবং বলতে পারি এখান থেকে যে এডি ইকুয়াল ডি বলতে পারি, বি ইকুয়াল ই বলতে পারি, সি এফ ইকুয়াল এফ বলতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু অ্যাপোলিনিয়াস সাহেবকে এখানে একটু অ্যাপ্লাই করতে চাই। অ্যাপোলিনিয়াস সাহেবকে তো আর অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটাকে অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, তো দেখেন অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে কি হয় এই জায়গায়। তো দেখেন এখান থেকে যে কোনো দুইটা বাহু, তাহলে এ বি এবং এসি যদি নেই আমি, তাহলে এ বির মান আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু কি ছিল, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবং তৃতীয় বাহুর অর্ধেক এবং ওই মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই মধ্যমাটা কি আছে দেখেন, এডি ডি স্কোয়ার প্লাস তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে হাফ এ কিনা একটু লক্ষ্য করে দেখেন তো, তৃতীয় বাহু পুরোটা ছিল বিসি এর অর্ধেক অবশ্যই কি হাফ এ, বিসি এর অর্ধেক অবশ্যই হাফ এ হোল স্কোয়ার, বা এবি বাহুকে কি বলেছিলেন সি স্কোয়ার, এসি বাহুকে কি বলেছিলেন আপনি বি স্কোয়ার, ইকুয়াল দেখেন 2d স্কোয়ার প্লাস
হাফ এ স্কোয়ার। কি হলো 1/4, এটার সাথে যদি 2 গুণ করি হাফই থাকে, ফাইন। তো এখন এই পাশ থেকে যদি আমি নিয়ে আসি এটাকে, তাহলে কি হইতেছে এই জায়গাতে 2d স্কয়ার 2a স্কয়ার d স্কয়ার। আচ্ছা ওইটার মতো থাক, আপনি এখান থেকে ইচ্ছা করলে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারেন, সেটা আপনার বিষয়, অথবা হাফ। আচ্ছা 2d স্কয়ার ইকুয়াল আমি এখন কি লিখতে পারি, 2d স্কয়ার ইকুয়াল যেটা লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হাফ a স্কয়ার, বা 2d স্কয়ার ইকুয়াল, তাহলে দেখেন এখান থেকে 2 যদি লসাগু করেন 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার, বা 2d স্কয়ার ইকুয়াল, এখান থেকে যদি 2 কমন নিয়ে নেন তাহলে কি থাকে 2b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে ইচ্ছা করলে যে আমি এই 2 কেটে দেব, সেটা কাটার কোনো এবিলিটি আমার নাই, ঠিক আছে। আমার নাই বলতে অঙ্কের মাঝে এটার কোনো রাইট নাই। তাহলে 2টাকে ওই পাশে যদি ট্রান্সফার করেন তাহলে d স্কয়ার ইকুয়াল, অবশ্যই আপনি বলতে পারেন 2 ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তাহলে দেখেন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন, আমি মধ্যমা বের করেছি d, তাহলে কি ছিল b এবং c ছিল, মধ্যমা বের করেছি কি এখান থেকে d বের করেছি, তাহলে আপনার রেখা ছিল কি ছিল b এবং c স্কয়ার, এবং সে যেই রেখার উপরে অবস্থিত সেটা মাইনাস ছিল। তাহলে অনুরূপভাবে কি এখান থেকে মানে একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি কি এখান থেকে আর একটা কি বের করে নিতে পারি, মধ্যমা যেটা আছে, এবং ই স্কয়ার ইকুয়াল, তাহলে লক্ষ্য করে দেখেন তো 4 আসবে 2 থাকবে, তাহলে এই ই যেখানে অবস্থিত এর বিপরীত দুইটা বাহু অবশ্যই কি আছে, সেটা হচ্ছে কি যে সি এবং এ, তাহলে কি হবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ এটা কোথায় অবস্থিত, বি রেখার উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে এবং এফ স্কয়ার ইকুয়াল কি আসবে একটু লক্ষ্য করে দেখেন, এফ স্কয়ার ইকুয়াল 2 ইনটু, তাহলে আসে নাই কে এ এবং বি, এফ স্কয়ার ইকুয়াল, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, কারণ এফ অবস্থিত আছে সি স্কয়ারের উপরে, বাই 4। এখন দেখেন এখনো কিন্তু আমার সম্পর্ক পুরোপুরি নির্ধারিত হয় নাই, মানে অনুরূপভাবে আপনারা প্রমাণ করে আসতে পারবেন। বা আমার কাছে সহজ মনে হইলো যে কি যে আমি যে ট্রিক্সটাতে করলাম এই কাজটা, সেটা হচ্ছে কি যে যেই বাহুর উপর অবস্থিত সেটা কোথায় আছে, সেটা বাহিরে মাইনাস অবস্থাতে আছে, ঠিক আছে, যেই বাহুর উপরে এই মধ্যমাটা অবস্থিত, ঠিক আছে। দেখেন লক্ষ্য করে প্রথমটা যখন বের করে নিয়েছি আপনারা অনুরূপভাবে বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন এই তিনটার মাঝে আমরা একটু সম্পর্ক তৈরি করি, ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল কি আসে আমরা একটু দেখি এখান থেকে। হ্যাঁ প্রায় ক্লাস শেষ দিকে চলে এসেছে, ঠিক আছে, কেউ বিরক্ত হবেন না, যতটুকু সম্ভব ছিল আমার পক্ষে, ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের জন্য এটা আসে এক্সামে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই এখান থেকে এখন কি করতে পারি, ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, যেহেতু সম্পর্ক তৈরি করতে চাচ্ছি আমরা, তাহলে এখান থেকে দেখেন এখন আমরা সরাসরি যে কাজটা করতে পারি স্যার, ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, প্রত্যেকটা ভ্যালু বসানোর পরে আপনি এখান থেকে 4 লসাগু করবেন অবশ্যই, 4 লসাগু করবেন অবশ্যই। তাহলে কি থাকতেছে দেখেন 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার,
এটাই থাকতেছে না স্যার এই জায়গাতে, ঠিক আছে, লসাগু করার পরে এটাই থাকবে। তাহলে দেখেন এখন কি হয় এটাতে, 4 2b স্কয়ার 2b স্কয়ার, ঠিক আছে, মানে প্রত্যেকটাই দেখেন 3 আসতেছে এখানে লক্ষ্য করে, 2b স্কয়ার এবং আরো একটা 2b স্কয়ার আছে, 4b স্কয়ার থেকে যদি আমার b স্কয়ার যায় তাহলে ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে একেবারে সাজিয়ে লিখে ফেলি 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার প্লাস 3c স্কয়ার, ঠিক আছে। তাহলে 3 কমন নিয়ে নিলে 4/3, তাহলে এখানে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং এখানে কি আছে d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার, d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তাহলে 4 গুণ করে দিলে, যদি 4 গুণ করে দেই আমরা এখানে, তাহলে কি হয় একটু দেখেন, বা তাহলে 4 ইন্টু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারছি যে যদি মধ্যমাগুলোর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে, যে অঙ্কিত বর্গক্ষেত্রগুলো আছে, সে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণ, সমষ্টির 4 গুণ অবশ্যই কি হবে, বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান হবে, সমান হবে, ঠিক আছে। তো এটা তো এখন দেখেন এখান থেকে এটা এইভাবে আসছে, তো তাইলে এখান থেকে অবশ্যই যদি আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে যদি একটা ডিসিশনে যদি আসতে চাই, যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটা হচ্ছে কোন ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের হতে পারে, আপনার কাছে এটা সমকোণী মনে হতে পারে, সমকোণী ছাড়াও আপনি করে দেখতে পারেন এই কাজটাকে, ঠিক আছে। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে স্যার একটু লক্ষ্য করে দেখেন, এখানে আরেকটু দেখাচ্ছি আমি, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজে, ঠিক আছে, মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণ অবশ্যই কি হবে, বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান হবে। একটু এই কথাটা একটু মনে রাখবেন আপনারা, ঠিক আছে। এখন দেখেন যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখেন সমকোণী ত্রিভুজ হলে, সমকোণী ত্রিভুজ হলে তখন সম্পর্কটা কেমন হয় একটু লক্ষ্য করে দেখেন। তাহলে অবশ্যই আপনাদের জানা আছে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখেন আমার কাছে এটার মধ্যে যে মানটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের একটা মান ছিল আমার কাছে, লক্ষ্য করেছে কি দেখেছেন আপনি যে 4/3 d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তো ওই মানটাকে যদি আনতে চাই আমি এই জায়গাতে, ওই মানটাকে যদি এখানে আনতে চাই তাহলে অবশ্যই আমার এখানে একটা c স্কয়ারের প্রয়োজন, তাই আমি উভয় পাশে c স্কয়ার প্লাস করে দিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 2c স্কয়ার, উভয় পাশে c স্কয়ার যোগ করে, তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো এখন কি আছে আপনার 4/3 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মান হচ্ছে কি 4/3 d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল 2c স্কয়ার। বা তাহলে কি আসে দেখেন, কি আসে লক্ষ্য করে দেখেন যে আমরা অতিভুজের সাথে যদি সম্পর্কটা নির্ণয় করতে চাই তাহলে দেখেন এই 3টাকে এই পাশে ট্রান্সফার করি, এটাকে 2টাকে এই পাশে ট্রান্সফার করি, তাহলে তো হয় 2টাকে এই পাশে ট্রান্সফার করলে এটা কি আসে 2d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল 3c স্কয়ার, 3c স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মধ্যমাগুলো আছে সেই মধ্যমাগুলোর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান, এই কথাটা আমরা বলতে পারি, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, ঠিক আছে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনাদের কিছুটা উপকার হবে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত শরীফউদ্দিন রনি স্যারকে জানিয়ে দিবেন, যেন দিন দিন যেন ওনার ইমপ্রুভ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।